যারা তিপ্রাসারা রয়েছেন তারা খাবার পাচ্ছে না, কিন্তু যারা ইএমরা রয়েছেন, এমএলএরা রয়েছেন তারা বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। चश्मा काला चश्मा पहनने का आदत नहीं है, स्कॉर्पियो लेके घूमने का आदत भी नहीं है, इतना हाई फाई का शौकीन भी नहीं है। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিরোধী দলনেতা, তার মাধ্যমে কি বোঝাতে? When they are in power, at that time I left that party because of my ideology and demand. গত সেটাই, নির্বাচনে কারা ঠকাচ্ছেন বলে মনে হচ্ছে আপনাদের? না, যারা নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতিতে বেশ কিছু বিষয় নিয়ে বর্তমানে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে চলছে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সেই সোশ্যাল মিডিয়াতে আমরা নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ আমরা বিভিন্ন বিষয় প্রতিনিয়ত পোস্ট করে থাকি। এবং আজকের দিনে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষত রাজ্যের একটি জনপ্রিয় দল রয়েছে তিপ্রামথা। সেই তিপ্রামথা দলের নেতৃত্বদের আমরা আমাদের সাথে পেয়ে গেছি। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তিপ্রামথা দলের একজন সক্রিয় নেতৃত্ব ডেভিড মুরাসিং স্যার। স্যার, প্রথমেই স্বাগত। থ্যাংক ইউ। যে বিষয়টি আপনার থেকে প্রথমেই জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানান বিষয় আপনার তুলে ধরা, বিশেষভাবে আমরা ক্ষোভ তুলে ধরতে দেখছি। সে বিষয়ে যাওয়ার আগে আমরা জানতে চাইবো যে বর্তমানে তিপ্রামথা দল, যে দলটি গঠিত হয়েছিল, সেই দলের যে ডিমান্ড ছিল প্রথমে গ্রেটার তিপ্রাল্যান্ড, সেই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে নিয়ে আপনারা যারা সক্রিয় কর্মীরা রয়েছেন আপনারা কিভাবে ময়দানে কাজ করছেন বা আপনারা কতটুকু এগিয়েছেন এই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে? আমি আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু জবাব দিব। আপনি বলেছেন গ্রেটার তিপ্রাল্যান্ড ছিল। আমি বলতে চাই তিপ্রামথার ডিমান্ড গ্রেটার তিপ্রাল্যান্ড ছিলর জায়গায় গ্রেটার তিপ্রাল্যান্ড ছিল এবং আছে, এবং আগামী দিনেও থাকবে। কারণ ছিল শব্দটা ভালো দিক নয়, কারণ ছিলর অর্থ হয়ে গেল পাস্ট, কিন্তু আমি মনে করি প্রেজেন্টেও গ্রেটার তিপ্রাল্যান্ড আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা আমি বিশ্বাস করি। যে বিষয়টা জানতে চেয়েছিলাম যে আপনারা সক্রিয় কর্মী হিসাবে আপনাদের ভূমিকা কি রয়েছে এই গ্রেটার তিপ্রাল্যান্ড পাওয়ার দাবিতে? গ্রেটার তিপ্রাল্যান্ড পাওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি রয়েছে সেটা রাজ্যের জনগণ সবাই জানে, এবং শুধু আমার নয়, প্রত্যেক গ্রাসরুট লেভেলের কর্মী এবং সমর্থক এবং যারা ম্যান্ডেট দিয়েছেন তিপ্রামথার পক্ষে, সেই জায়গাতে ভোট পাসই হোক বা ফেলই হোক, সবার অবদান রয়েছে। সেটা কতটুকু আগামী দিনে সেটার রেজাল্ট আউটকাম আসবে সেটা তো আগামী দিনেই বলবে, কিন্তু গুরুত্ব শুধু আমার ডেভিড মুরাসিংয়ের নয় বা কোনো একজন ব্যক্তির নয়, সবার গুরুত্ব আছে। কিন্তু আমি মনে করি প্রত্যেক ব্যক্তি যারা তিপ্রামথার মধ্যে যে ম্যান্ডেট পাওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন এবং যারা ম্যান্ডেট দিয়েছেন, সেই অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের সমান গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি এই আন্দোলনের উত্থানের পিছনে। আজকের দিনে দাঁড়িয়ে গ্রেটার তিপ্রাল্যান্ডের যে দাবি তা কতটুকু এগিয়েছে বলে আপনারা মনে করেন? না, সেটা তো আমি বলতে পারবো না, কারণ যেহেতু এটা রক্ত পরীক্ষা কিংবা কোনো একটা ম্যাথমেটিক্স নয়, পলিটিক্স, সেখানে বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন পলিসি, বিভিন্ন সিচুয়েশন সেটার উপর নির্ভর করে। কিন্তু যেটা বাস্তব হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অধিকার, যে অধিকারের জন্য দীর্ঘ বছর ধরে 70-75 বছর ধরে লড়াই করছে, সেই অধিকার চাই। সেই অধিকারের পক্ষে জনগণের এডিসি এলাকার এবং এডিসির বাইরেরও অনেক লোকের ম্যান্ডেট রয়েছে। সেটা গত নির্বাচনেই হোক বা এডিসি নির্বাচনেই হোক বা এর আগে আইপিএফটির যে আন্দোলনের সময়ের কথাই বলুক বা টিউজিএসের আন্দোলনের সময়ের কথাই বলুক, সব সময়ই একটা ম্যান্ডেট রয়েছে। সেটা উপর নিচে হয় এতটুকুই, কিন্তু ম্যান্ডেট রয়েছে। আমরা বর্তমানে দেখছি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে নিয়ে আমরা আপনাদের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনাকে দেখতে পাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে, ইন্টারলকিউটার আসার কথাটাও আমরা শুনতে পেয়েছিলাম। তারপর আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার আপনাদের আশ্বস্ত করেছিলেন, তারপর কাজের কাজ কিছুই হয়নি। তো কিভাবে দেখছেন যে যারা কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছে তারা কি আপনাদেরকে কোনোভাবে সেখানে ঠকানোর চেষ্টা করছে? কিভাবে দেখছেন বিষয়টিকে? কেন্দ্রীয় নেতৃত্ব
ঠকাচ্ছেন বা ঠকাবেন সেটা তো আমি বলতে পারবো না আগাম। আমি তো কোনো ঐশ্বরিক শক্তি নিয়ে বসে আছি না এখানে, আর ভগবানও নয়। সুতরাং সেটা তো ঈশ্বর ভগবানই বলতে পারবে। তবে আমি এতটুকু জানি, আমি আগেই বলেছি, সেটা আবার আমি বলতে চাই, পলিটিক্যাল পলিসি সিচুয়েশন এবং কন্ডিশনের উপর সেটা ডিপেন্ড করে। যেমন ভারতবর্ষের স্বাধীনতা অনেকেই বলেছিল সেই 1857 সিপাহী বিদ্রোহী হয়ে যেত, কিন্তু হয় নাই তখন। এরপরে 1911-12তেই হয়ে যেত লালা লাজপত রায়ের নেতৃত্বে, কিন্তু তখন হয় নাই। এরপরে আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পরেই মহাত্মা গান্ধীকে আশ্বাস কিনে দেওয়া হয়েছিল যে এই ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়ে দেবে, কিন্তু সেটাও হয় নাই। এরপরে দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই হয়ে যাবে, সেটাও হয় নাই। নেতাজি সুভাষচন্দ্রর নেতৃত্বেই ভারত স্বাধীন হবে, সেটাও হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত একদিন তো হয়েছে। সুতরাং এখানে আমি বলতে পারবো না যে এই যারা নেতৃত্ব এর আগে ভারত স্বাধীনতার জন্য আন্দোলন করে এসেছেন বা করে এসেছিলেন তারা সবাই ঠকিয়েছেন, লালা লাজপত রায় ঠকিয়েছেন, সেটা আমি বলতে পারবো না। বা সিপাহী বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিল তারা ঠকিয়েছেন, সেটাও আমি বলতে পারবো না। যারা এই নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি তো আইকন সারা বিশ্বের জন্য, রেভলিউশনের জন্য, উনি ঠকিয়েছেন সেটাও বলতে পারবে না। তবে আমি এটাই বলতে পারি সবার গুরুত্ব সমান আছে ভারত স্বাধীনতার জন্য, কিন্তু ওনারা সাকসেসফুল হয়নি যে কোনো কারণে। কোনো নেতৃত্বই চাইবে না যে সে ঠকিয়ে, জনগণকে ঠকিয়ে নিজের চেহারাতে মুখে কালি লিপ্ত করে ইতিহাসে ওনার নাম কালি দিয়ে পুঁতে দেওয়া হোক, সেটা কেউই কোনো নেতৃত্বই চাই না। যদি সে নেতা হয়ে থাকে, যদি সে লিডার হয়ে থাকে। লুডার হলে আলাদা ব্যাপার। লিডার এবং লুডারের মধ্যে পার্থক্য রয়েছে। লিডার যারা নেতৃত্ব দেয়, যারা নিজের একটা যে আইডিওলজি বা নিজের একটা ডিমান্ড, কোর ডিমান্ড, সেটাকে নিয়ে উইদাউট কম্প্রোমাইজ আন্দোলন করে, তাদের বলা হয় লিডার। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস লিডার, নেতাজি উনি কোনো সময় কম্প্রোমাইজ করেননি। লালা লাজপত রায় লিডার, রানী লক্ষ্মীবাই লিডার, তাই ওনাদেরকে আমরা স্মরণ করি। আর যারা লুডার, যারা কম্প্রোমাইজ করে, তারা হচ্ছেন লুডার। সুতরাং লুডার হচ্ছে সেটা এক প্রকার কি বলবো, ওনারা মিডলের মধ্যে দালাল। সুতরাং লুডার এবং লিডারের মধ্যে পার্থক্য রয়েছে। আমি মনে করি না মহারাজা প্রদ্যোৎ বিক্রম মানিক্য একজন লুডার। I believe Maharaja is our leader and he never compromise with our Dofa and our core ideology and core demand Greater Tipraland. যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, আমি প্রথমেই বিষয়টি বলেছিলাম, এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি এখন বললেন যে ঠকানো সেটা ঈশ্বরের উপর আপনি সেটা বিশ্বাস করেন, এবং সেক্ষেত্রে আমি একটু জানার চেষ্টা করব যে এই যে ঠকাই বা ঠকানোর বিষয়টা আপনারই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আমরা দেখতে পেয়েছিলাম, আপনি ঠকাই বলে উল্লেখ করেছিলেন। সেই ঠকাইয়ের মাধ্যমে তাহলে তখন আপনি কি ব্যাখ্যা করতে পেরেছেন? না, সেখানে আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটা ঠকাই বলে একটা শব্দ লিখেছিলাম। দেখুন, এই ঠকাই বলে আমি যে সোশ্যাল মিডিয়াতে যেটা পোস্ট করেছি, সেখানে তো আমি কোনো নাম বা কোনো দলের উল্লেখ করিনি। সেটা যে ঠকাই, সেটাতে আমি বোঝাতে চেয়েছিলাম যে যদি আমাদের জাতির সাথে বারবার ঠকাই হয়, সেই শব্দ তো মহারাজাও বারবার জনসভার মধ্যে উল্লেখ করেছেন গত নির্বাচনে। কারা ঠকাচ্ছেন বলে মনে হচ্ছে আপনাদের? না, যারা ঠকাবেন তাদের ঈশ্বর একদিন সেই সায়েন্সের মধ্যে একটা ভাষা আছে, কি বলবো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত ক্রিয়া রয়েছে, সেটা ফিজিক্সের মধ্যে আছে। সুতরাং আমি এটাই বলতে চাই, যারা ঠকাবেন তাদেরকেও একদিন সেই ঠগের সম্মুখীন করতে হবে একদিন, সেটাই আমি বলতে চেয়েছিলাম। আমি কাউকে উদ্দেশ্য করে সেটা বলি নাই। সেটা যদি অন্য উদ্দেশ্য রাজনীতিকভাবে সেটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কারোর বিরুদ্ধে সেটা বলিনি। যদি আমাদের সাথে প্রতারণা করা হয় তবে ওনার সাথেও যারা প্রতারণা করবে ওনার সাথেও প্রতারণা করা হবে, সেটাই আমি বলতে চেয়েছিলাম। দেখুন, সিরাজউদ্দৌলার সাথে যারা ঠকাই করেছিলেন, কে? মীর জাফর, মীর কাসিম বা জগৎ শেঠ, সেটা আমি জানি না কারা ঠকিয়েছেন, তবে ইতিহাসে আমরা জানতে পারি যে এই জগৎ শেঠ, মীর কাসিম ওনারা ঠকিয়েছিলেন। যেহেতু সিরাজউদ্দৌলাকে ওনারা ঠকিয়েছিলেন, পরবর্তীকালেও ওনারা ঠকেছেন, সেটা তো ইতিহাস, সেটাই আমি বলতে চেয়েছিলাম।
আরো একটি বিষয় জানতে চাইবো, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে আপনার বেশ কিছু পোস্ট, তাতে আপনি বলেন যে যারা তিপ্রাসারা রয়েছেন তারা খাবার পাচ্ছে না, কিন্তু যারা ইএমরা রয়েছেন, এমএলএরা রয়েছেন তারা বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, এমন একটি পোস্ট ছিল আপনার, তার মাধ্যমে কি ব্যাখ্যা? এমন আমি কোনো পোস্ট করি নাই, সেটা আপনি আবার দেখেন, যদি এমন পোস্ট করে থাকি তাহলে আপনারা দেখাবেন। তিপ্রাসারা খেতে পাচ্ছে না না, এমন একটি আমি 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 বলছি, আমি সেই পোস্টে লিখেছিলাম আমাদের গ্রাম পাহাড়ে পানীয় জল নেই, খাদ্য নেই, অথচ কিছু কিছু লোকেরা মস্তি করছে, সেটা আমি লিখেছিলাম। আমি কোনো সময় বলি নাই যে ওইখানে যে বলি নাই যে কোনো ইএম, এমএলএ, এমডিসি আনন্দ ফুর্তি করছে, সেটা আমি লিখি নাই। আমি লিখেছি সেখানে গ্রাম পাহাড়ে পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্য নেই, খাবার নেই, গ্রাম পাহাড়ে পরেশানি হচ্ছে এবং অনেকে সেটা মজা করছেন, কিন্তু তাদের সুখ দুঃখটা বুঝতে পারছে না, সেটা আমি লিখেছি। আমি কোনো এমএলএ, এমডিসি বা ইএমের নাম সেখানে উল্লেখ করি নাই বা ইএম, এমডিসি কথাও বলি নাই। সুতরাং আমি বলতে চাই সেটার কারণ হলো বিসি ইলেকশন হচ্ছে না। গত 2016-তে বিসি ইলেকশন একবার হয়েছিল, এরপর 2021-এ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে এখন পর্যন্ত বিসি ইলেকশন হয় না। 2021, 22-এ হচ্ছে না, 23-এ হচ্ছে না, এখন 24 আসছে। সুতরাং এই যে 3টা বছর উইদাউট ভিসি ইলেকশন, এবং ভিসি ইলেকশনের আগেও 2018-তে রাজ্যেতে আইপিএফটি বিজেপি সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পর এডিসির মধ্যে ভিসি নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে। সেই কারণে বলতে গেলে প্রায় ভিসিতে 8 বছর ধরে, 7-8 বছর ধরে ভিসিতে সেই বঞ্চনা চলছে, এবং সেটার যে আউটকাম, সেটার ভুক্তভোগী সেটা হচ্ছে ভিসি অর্থাৎ এডিসি এলাকার জনগণ। সেটা আমি বলতে গিয়ে এই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম। তার জন্য কে দায়ী রয়েছে বলে মনে হয় যে বর্তমানে এডিসি এলাকার জনগণ যারা সাফার করছেন বিষয়টাকে? আমরা দেখতে পাচ্ছি তিপ্রামথার সুপ্রিমো বলছেন যে সরকার পক্ষ থেকে সঠিক পরিমাণে অর্থ বরাদ্দ করা হচ্ছে না এডিসির জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী আবার আমরা বলতে দেখছি তিনি যে বলছেন যে এডিসি এলাকায় যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। তবে আপনাদের কি মনে হয় যে কোথায় গাফিলতি রয়েছে, কোথায় ঘাটতি রয়েছে যার কারণে সাফার করছে তিপ্রাসা জনগণটা? আমি সেটা জানি না। আপনি আমাকে যে কথাগুলি জিজ্ঞেস করেছেন সে কথাগুলি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি, ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এই শুক্লা, আমার ছোট ভাই, বা বিকাশ দা, ওনাকে জিজ্ঞেস করুন, বা এডিসির সম্বন্ধে যদি জিজ্ঞেস করতে যান তাহলে এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন আমাদের মাননীয় পূর্ণদা সিএম, ওনাদেরকে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলেই ভালো হবে, অথবা কোনো এমডিসি ইএমকে। কারণ আমি যেহেতু এমডিসি না, ইএম না, কোনো প্রশাসনেও নেই, সেটা সম্বন্ধে আমি সঠিক তথ্য জানিও না, আমি বলতেও পারবো না। তবে হ্যাঁ, এটা বাস্তব, সারা রাজ্যের মধ্যে এডিসি এলাকার মধ্যে বঞ্চনা চলছে, এবং সেই বঞ্চনার কারণ কে বা কাহারা সেটা আমি এখনও বলতে পারবো না অ্যাডমিনিস্ট্রেটিভলি, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশনে নেই। তবে আমার এলাকাতে, আমি যে এলাকা থেকে আমি গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, মির্জা কাঠেলে এলাকা, সেই আমার এলাকার লোক আজকে খুবই বঞ্চিত। আমার এলাকার মধ্যে একটা কমিউনিটি হল নেই, পানীয় জলের ব্যবস্থার সমস্যা রয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থার সমস্যা রয়েছে, এবং গ্রাম পাহাড়ে আজকের ডেটে রোজগার নেই হওয়ার কারণে বিভিন্ন যুবকদের দেশের বাইরে, রাজ্যের বাইরে পাড়ি দিতে হচ্ছে কাজের জন্য, এবং বিভিন্ন বিপথে কাজ করতে বাধ্য হচ্ছে। সেটা আজকের ডেটের বাস্তব। সেটা আমার মুখের কথা নয়, আপনারা মিডিয়ারা গিয়ে সেই এলাকাগুলিতে আপনারা পরিদর্শন করুন এবং দেখুন। সুতরাং সেই বঞ্চনা তো গত 73 বছর ধরেই চলছে আমাদের মধ্যে, সেটা আমি বিশ্বাস করি। সেই কারণেই তো আমি আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি যে একটা আন্দোলন চাই, একটা শক্ত আন্দোলন হতে হবে এডিসি এলাকার জনগণের স্বার্থে, যেই আন্দোলন যাতে এই কেন্দ্র সরকারের কে বাধ্য করে যে এখানের যে মূল সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসতে, যেভাবে মণিপুরে হয়েছে। কারণ শুধুমাত্র আমরা কাকতি মিনতি করে যে কোনো দাবি আদায় সবসময় করা যায় না। নিজের আদায় অধিকার করার জন্য লড়াই করতেই হবে। লড়াই ছাড়া কোনো দিন কোনো অধিকার আদায় করা যায় না। কারণ সেটা একজন বিশিষ্ট একজন বিপ্লবী বলেছিলেন, কোনো দিন লড়াই ছাড়া অংলি
तेरा करने के बिना अपना अधिकार कभी भी नहीं मिलता। अधिकार पाने के लिए कुछ ना कुछ तो करना पड़ेगा। महाराजों बोले चुप रहने से कुछ नहीं मिलेगा, कुछ तो करना पड़ेगा। तो मैं तो एक ऐसा आदमी हूँ, मैं कभी चुप रहना नहीं चाहता, और चुप रह के किसी के सामने जाके हाथ फैलाना मुझे अच्छा नहीं लगता। मैं लड़ना चाहता हूँ, और मुझे लगता है कि महाराजा लड़ने के लिए हम लोगों को सामने रखेगा, वो सामने से लीड करेगा। और महाराजा ने मुझे बताया भी, आज सुबह ही मैं महाराजा से फ़ोन किया और मैं महाराजा के साथ मिलने के लिए आ जाया था। वो तो गलती से आपका एडिटर ने कॉल किया कि आइए इधर पे, तो गलती से मैं इधर पहुंच गया। तो महाराजा को भी मैंने कॉल किया, उन्होंने बताया कि वो गुवाहाटी में चला गया आज नहीं। तो सुबह ही मैंने कॉल किया, तो कॉल करने के बाद बताया। गलती से क्यों आ गए, ऐसे क्यों बोल रहे हैं आप? हाँ? गलती से आ गया हमारे ऑफिस में? नहीं, मैं महाराजा के साथ मिलने के लिए आया था। अच्छा। तो महाराजा तो गुवाहाटी में चला गया। तो उसके बाद मेरा यहाँ फ़ोन किया था, बोला आपका एडिटर ने बहुत बार फ़ोन किया था, बोला तो लाइन नहीं में। बाद में उनको लाइन में मिला तो बताया कि आप ये है, ये चल रहा है, तो आप थोड़ा आके बोल दीजिए। तो मुझे लगा कि ये सब चीज़ में साइलेंट रहने से ठीक नहीं होगा। हाँ, कुछ तो बोलना पड़ेगा। और मुझे तो ये सब हो रहा है मालूम ही नहीं था। असल में मैं गांव का आदमी हूँ। चश्मा, काला चश्मा पहनने का आदत नहीं है, स्कॉर्पियो लेके घूमने का आदत भी नहीं है, इतना हाई फाई का शौकीन भी नहीं है। गाँव का आदमी हूँ, फार्मर आदमी हूँ। मेरा यहाँ पे रबर का बागान है, रबर का काम कर रहा था, और मोबाइल देखता भी नहीं हूँ। तो ये सब क्या चल रहा है मैं देखा भी नहीं। जो मुझे मन में आया वो फेसबुक में मैंने लिखा एक दो, तो इससे इतना बड़ा बवाल हो जाएगा ये मुझे मालूम नहीं था। তো বাদ মে মুঝে মালুম পড়া কি বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে যেটা পোস্ট করবেন সেটা সকল জনগণেরা দেখে থাকে। তার খোলাসার জন্যই আপনার সাথে যোগাযোগ করা বা আপনার থেকে বিষয়গুলোর সমাধান বা স্পষ্টীকরণ চাওয়া। আরও একটি বিষয় আপনি বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিরোধী দলনেতা, তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি? कब मैंने लिखा? একটি পোস্ট ছিল আপনার। नहीं, मेरा ऐसा कोई पोस्ट नहीं था, मैंने नहीं लिखा। सोशल मीडियाते আমরা পোস্ট দেখার পরেই প্রশ্নটা করছি। नहीं, अगर मैंने ऐसा कुछ लिखा, मैंने पोस्ट किया, तो आप मुझे दिखा सकते हैं, लेकिन मुझे संज्ञान नहीं है कि मुझे मालूम नहीं कि मैंने ऐसा कुछ पोस्ट किया। हाँ, मैंने एक जगह पे एक पोस्ट देखा था, उसको मैंने शेयर किया था, लेकिन उसका मतलब वो तो मैंने पोस्ट नहीं किया ना, वो तो शेयर किया था। शेयर करने का मतलब होता है आप उसको सपोर्ट कर रहे हो? नहीं, ऐसा नहीं है, वो गलत है, इसीलिए मैंने शेयर किया। ये भी लगता है ना, ये भी तो हो सकता है ना, उसमें तो मैंने कुछ नहीं लिखा है ना। সেখানে আমরা দেখতে পাই আপনি শেয়ার করেছেন, কিন্তু শেয়ারের উপরে আপনি সেই রকমের কিছু ব্যাখ্যা করেননি যে সেটা আপনার খারাপ লেগেছে বা আপনার মনে হয়েছে সেটা ভুল ছিল। तब मैंने कुछ उसमें लिखा ही नहीं, तो आप कैसे? সেটাই সেখানে কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে যে সেটা আপনি ভুল বলে ব্যাখ্যা করেছেন নাকি ঠিক বলে ব্যাখ্যা করেছেন, সেই কারণে কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি मैं तिपरा मथा का आदमी हूँ, तो तिपरा मथा का आदमी तो मैं गलत बोल के ही उसको शेयर किया होगा, तो नॉर्मली ही। अच्छा, तो इसमें विभ्रांत होने का कोई बात ही नहीं है। तो विभ्रांत हওয়ার তো কোনো কারণেই প্রশ্নই আসে না। তিপ্রামথার লোক, আমি তিপ্রামথার সপক্ষেই তো বলবো, সেখানে তো আমি তিপ্রামথার বিপক্ষে তো কোনো বলি নাই। সেটাই আজকের দিনে আরও একটি বিষয় তাহলে স্পষ্টীকরণ হয়ে গেল যে এই যে পোস্ট, এটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম প্রশ্ন উঠে আসতে যে কি কারণে এই পোস্টটি করেছিলেন, সেই কারণেই কিন্তু আমরা প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিয়েছি। मुझे लगता है कि जिन लोगों ने अफवाह फैलाया है उन लोगों को ही पूछना चाहिए। मैंने तो अफवाह नहीं फैलाया ना। मुझे लगता है कि थानसा को तोड़ने के लिए साजिश किया जा रहा है, और पोस्ट तो ऐसा मैं पहले भी करता था, और मेरे अलावा बहुत दूसरा लोग भी करते हैं पोस्ट। तो उसको अफवाह नहीं फैले कि सिर्फ एक दो आदमी को क्यों टार्गेट किया जा रहा है। তো আমি মনে করি সেটা গভীর চক্রান্ত রয়েছে। সেই চক্রান্তর শিকার করার জন্য আমাদেরকে ব্যবহার করার জন্য চেষ্টা হয়ে থাকতে পারে কোনো একটা মহল থেকে। তবে আমি মনে করি না সেগুলি ইম্পর্টেন্ট। তবে আমি মনে করি যারাই বিভ্রান্ত সরানোর চেষ্টা করেছেন, তারাই বক্তব্য দিচ্ছেন, তারাই বিভ্রান্ত করছেন, তারাই আবার দিচ্ছেন। আমাদের পক্ষে তো কোনো রিয়াকশন আসে নাই না, আমরা তো কিছু বলি নাই।
একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয়টি জানতে চাইবো, একটি দলকে শক্তিশালী বা সংগঠনকে শক্তিশালী করার জন্য গ্রাস লেভেলের যারা কর্মীরা রয়েছে তাদেরই অনেকটা প্রয়োজন থাকে, যারা সক্রিয় কর্মীরা রয়েছে আপনাদের মতো। আগামী দিনে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সচেষ্ট করে তোলার জন্য আপনাদের কি ভূমিকা থাকবে? वो तो महाराजा तय करेगा, क्योंकि महाराजा इज आवर सुप्रीमो, महाराजा इज आवर लीडर, सो ही विल डिसाइड। মহারাজা যে পথে আপনাদের পরিচালিত করবে আপনারা সেই পথেই চালিত হবে। যদি সেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পক্ষে হয়, সেটা আমাদের আন্দোলনের, আমাদের জাতির অস্তিত্বের জন্য সেই লড়াইটা হয়, আমি মনে করি সেই লড়াই উনি করছেন, সেটা যদি হয় তো অবশ্যই আমরা থাকবো। আমাদের আইডিয়ালজি তো সেম। আরেকটা বিষয়, এই যে কিছু অফওয়া ফেলানো হচ্ছে, সেটাই আমি বলতে চাই, আপনার সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, আপনাকেই প্রশ্ন করতে দেখলাম এবং অন্যান্য মিডিয়াগুলোকে দেখলাম আমরা নাকি বিজেপিতে জয়েন করছি, এই সব করছি। সেটা তো পরিষ্কার বোঝা যায় সেটা বিভ্রান্তিমূলক। কারণ যেই বিষয়গুলি নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু একটা মহল, কিছু একটা লোক, সেই বিষয়গুলি আমি অনেক দিন পরে আমি জানতে পারি এবং আমি মনে করলাম সেটা একটা মাইনর জিনিস, সেগুলিকে ইগনোর করাই ভালো। কিন্তু যেহেতু সেটা মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকায়ও লেখালেখি হয়েছে, সেটা আমি আজকের ডেটে মনে করি সেটা উত্তর দেওয়া উচিত। যেমন একটা পোস্ট করেছে বা ভাইরাল করা হয়েছে যে সদাগর কলয়ের গাড়ি, এমডিসি সদাগর কলয় এর গাড়ি, সেটাকে ফটো মেরে সেটাকে দেখিয়ে বলা হয়েছে সে নাকি বিজেপিতে জয়েন করতে চলেছে এবং ওর সাথে আরও 2-3 জন 4 জন এমন এমডিসি রয়েছে, অমুক অমুক ফলানা ফলানা ফলানা, এত ক্রুশ। সেই জিনিসটার থেকেই কিন্তু সেই সূত্রপাতগুলো হয়েছে। আমি মনে করি সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ রাস্তার মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেই গাড়িটার ফটো মেরে এমন ভাইরাল করা হবে, সেটা যুক্তিসঙ্গত নয়। রাস্তার মধ্যে অনেকের গাড়ি দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে কি রাস্তার মধ্যে কি গাড়ি কেউ পার্কিং করা যাবে না? রাস্তার মধ্যে তো অনেক নেতা, অনেক লোকেরই গাড়ি পার্কিং করা হয়। তো সেই দিনটাতে ব্যানার্জি পাড়াতে গাড়ি পার্কিং ছিল, আমি নিজে খুঁজছিলাম ওনার সাথে, এবং এমএলএ চিত্তরঞ্জন দেববর্মার বাড়ি ওই গলিতেই, এনসি দেববর্মাজির বাড়িও ওই গলিতেই, বিরজিৎ সিনহাজির বাড়িও ওই গলিতেই, মাননীয় মন্ত্রী রতনলালের বাড়িও ওই গলিতেই। পরে জানতে পারলাম প্রতিমা ভৌমিক, মাননীয় কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী, ওনার বাড়িও ওই গলিতেই। তো সেখানে তো সমস্ত নেতার গলি এখানে, এবং ইভেন আমাদের এমবিবিডব্লিউএসের নেতা ডক্টর বিজয় দেববর্মা, ওনার বাড়িও সেই গলিতেই। তো রাস্তার মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সেটাকে ফটো মেরে এটা ভাইরাল করা, তো সেটা তো ঠিক নয়। যদি রাজনীতি চক্রান্তও হয়ে থাকে, সেই চক্রান্ত হালকা চক্রান্ত, গভীর চক্রান্ত করতে হলে আরও বড় সাজিশ, আরও মানে বড়ভাবে সেটাকে আরও ঘুরিয়ে করা উচিত। এটা তো সিম্পল। তারপরেও কেন বিভ্রান্ত হচ্ছে আমি বুঝতে পারছি না। সেই দিন আসলে সকালবেলাতে 8টার সময় এই চা খেতে খেতে ওনার সাথেই কথা বলছিলাম। আমাদের এই তিপ্রামথার এমপি, এই মাননীয় বিধায়ক, তিপ্রামথার মাননীয় বিধায়ক এই চিত্তরঞ্জন দেববর্মা, ওনার বাড়িতে আমরা কথা বলছিলাম। কিন্তু হঠাৎ করে বিকালবেলা দেখতে পেলাম সেই গাড়িটার ফটো ভাইরাল করে এই সদাগর কলয় নাকি অমুক অমুক এইসব অপপ্রচার করা হচ্ছে। তাই সেটা যদি আপনারা আরও পরিষ্কারভাবে জানতে চান, আপনারা জিজ্ঞেস করুন মাননীয় বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মাকে। ওনার বাড়িতেই আমরা কথা বলছিলাম এবং ওনার এলাকাতে কিছু লোক, আমাদের কর্মী রয়েছে, আমাদের নেতৃত্ব রয়েছে, ওনাদের কিছু কমপ্লেনের, ওনাদের কিছু দাবি ছিল, সেই দাবি নিয়ে আমরা আলোচনা করছিলাম ওই দিন এবং পার্টির বিষয়ে। তো সেটাকে এভাবে এত রং লাগিয়ে সেটাকে প্রচার করা, সেটা ঠিক হয় নাই। এবং যারা এইসব প্রচার করেছেন, আমরা জানতে পেরেছি কারা এইসব চক্রান্ত করছেন, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের থেকে অনেক আলাদা। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখুন, আমি আইপিএফটি নিষ্ঠার সাথে আইপিএফটিতে করেছি। যেই দিন আমরা জানতে পারি যে আইপিএফটি বিজেপির সাথে নির্বাচনে আতাত হবে, তখনই আমরা আইপিএফটি থেকে বিদ্রোহ করে আইপিএফটি ছেড়েছিলাম। সেটা আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড।
বিজেপি পরবর্তীকালে আমি বিজেপি জয়েন করার পরেও বিজেপিতে স্টেট কাউন্সিলের ওনারা ওয়াদা করেছিল, কিন্তু স্টেট কাউন্সিল আজ পর্যন্ত হয়নি, সঙ্গে সঙ্গে আমি বিজেপি ছেড়ে দিয়েছি। সেটা আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। নট ইন ইলেকশন টাইম, when they are in a power, at that time I left that party because of my ideology and demand. এবং যে সময় মহারাজার সাথে আমরা রাজনীতি একসাথে শুরু করি, এনজিও ছিল, কোনো এমএলএ এমডিসি ইএম হওয়ার কোনো বাসনাও ছিল না। তখন মাত্র 10-12 জন লোক ছিল, আমি ছিলাম, সদাগর ছিলাম, এই মাননীয় ইএম রুনেল ছিল, মাত্র 10-12 জন লোক ছিল মহারাজার সাথে। আমরা 10-12 জনই এনজিও হয়ে তীব্রামথা শুরু করেছিলাম। আমাদের যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতো, যে দল বড়, যে দলের মধ্যে বেশি সুখ সুবিধা, সেই দলেই তো আমরা থাকতাম। সুতরাং আমার উপর দাগ লাগানোর আগে নিজের গেরিবানে ঝাঁককে দেখনে সে আচ্ছা হোগা, নিজের চোখের যে কালি সেটাকে ঠিক করা উচিত। আরও আমি বলতে চাই, আমি নিজের প্রশংসা করতে চাই না, তবে আমি গর্বের সাথে বলতে চাই, গত নির্বাচনে দেখুন অনেক লোক টিকিটের জন্য দৌড়াদৌড়ি। আমি তো নিজেই সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিলাম যে আমি টিকিট চাই না, আমি রাজবাড়িতে গিয়ে ধর্নাও দেবো না টিকিটের জন্য, আমি টিকিট চাই না, আমাকে টিকিট দরকার নাই। আমি চাই আমাদের মথা গভর্নমেন্ট ফর্ম করুক, ভালো রেজাল্ট করুক, ম্যান্ডেট আমাদের পক্ষে থাকুক, এবং আমাদের যে দাবি সেই দাবিটা আরও তীব্র থেকে তীব্রতর হোক, সেটার আওয়াজ। সেটাই আমি বলেছিলাম, সেটা আমার এই যে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াগুলিতে আপনি গিয়ে দেখুন। সুতরাং আমার উপর কীভাবে আরোপ লাগাতে পারেন, বা সদাগর কলেজের উপর। সুতরাং যারা আরোপ লাগিয়েছেন তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চেক করুন। আমি দেখেছি কিছু লোক আরোপ লাগিয়েছেন, সেই যারা আরোপ লাগিয়েছেন তারা একদিনে পার্টি চেঞ্জ করেছে। একদিনে আইএনপিটি ছিল, টিকিট পাবে শুনে নেক্সট দিন আরেকটা পার্টিতে চলে গেল ইলেকশনের সময়। একদিনে রাজনীতিক চেঞ্জ করেছে, তাদের কথার কি ভ্যালু রয়েছে? টিকিট পাবো শুনে একদিনে রাজনীতি চেঞ্জ, ইএম পাবে না, যোগাযোগ শুরু, পেয়েছে আবার চুপ, স্টপ। সেই সব লোকের কথার কোনো ভিত্তি নেই আমি মনে করি যারা আমাদেরকে এইসব আমাদের উপর কালিমা, আমাদের উপর দাগ লাগানোর চেষ্টা করেছেন, তারাই সবার আগে বিজেপিতে গিয়ে জয়েন করতেও পারে। এবং আমি দেখেছি আইপিএফটির সময়ও আমার ওপর যারা উল্টো পুল্টো আরোপ লাগিয়েছিলেন, আজকে তারা মিথ্যা প্রমাণিত হয়েছে, আমি সত্যি প্রমাণিত হয়েছে। সেটা আমার বারবার প্রমাণ করার প্রয়োজন নেই। আর যারা আমাকে উল্টো পুল্টো আমার ওপর আরোপ লাগিয়েছিল, আজকে তারাই আইপিএফটি ছেড়ে বিজেপিতে সবাই, আমি নাম নিয়ে বলতে চাই না, তারাই আজকে সবাই বিজেপি হয়ে গেছে, আজকে নাম সর্বস্ব পার্টি। সুতরাং যারাই চক্রান্ত করেছেন তাদের একটা উদ্দেশ্য রয়েছে, স্বার্থ রয়েছে। সেই স্বার্থের উদ্দেশ্যকে ধূলিসাৎ করে আগামী দিনে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে বলে আমি মনে করি। এবং মান অভিমান দলের মধ্যে থাকতেই পারে, কোনো একটা পরিবারের মধ্যেও তো মান অভিমান থেকেই যায়। কোনো পরিবারের মধ্যে সম্পূর্ণ সুখ শান্তি 100% রয়েছে সেটা আমি বিলিভ করি না। হিউম্যান বিংয়ের মাইন্ড সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। সুতরাং মান অভিমান আছে বলে কি পরিবার কি সহজেই ভাঙা যায়, সেটা অবাস্তব। এবং যারা মান অভিমান করে না, যারা রাজনীতিক কুচক্রী, যারা রাজনীতিকে শুধুমাত্র রাজনীতিক বলেই যারা খেলাখেলি করেন, তারাই দল ভাঙতে পারে এবং তারাই সেই অপপ্রচার করছে। আমি মনে করি এগুলি সমস্ত জিনিসগুলি ভিত্তিহীন। এবং আমি মহারাজার সাথেও কথা বলেছি, ওনাকেও এমন কিছু লাগে নাই, আমাদেরকে এমন কিছু লাগে নাই। এবং তবে এটা বাস্তব, বিভিন্ন এলাকার মধ্যে অসন্তোষ রয়েছে, কারণ গ্রাম পাহাড়ে পানীয় জল, খাদ্য এবং বিভিন্ন যে রাস্তাঘাট, সেটার করুণ অবস্থা রয়েছে। এবং সেটা আমার এলাকার মধ্যে প্রত্যেক দিন ফোন করে একজন লোক চিকিৎসা করাতে পারছে না, টাকা নেই, রোজগার নেই, কি করে সমস্যার সমাধান হবে, রাস্তাঘাট নেই। তাহলে যখন আমরা সেই যে ওয়াদাগুলি ফুলফিল করতে পারি না, সেই যে চাহিদা, মানুষের চাহিদা যখন পূর্ণ করতে পারি না, তখন নেতৃত্ব হিসেবে, এলাকার নেতৃত্ব হিসেবে অবশ্যই আমাদের মনে দুঃখ লাগে এবং সেইগুলি নিয়ে আমাদের মনে অবশ্যই আফসোস হয়। কিন্তু সেটা বলে তো সেটা আমার মনে কিছু আফসোস হলো, আমার মনের মধ্যে কিছু মাইন্ড আপসেট হলো, সেটা বলে তো আমি এই
দলের বিরুদ্ধে চলে গেছি সেটা অপপ্রচার করাটা ঠিক নয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে সোশ্যাল মিডিয়া যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে যে অপপ্রচারই বলুন না কেন বা বিশেষ কিছু আলোচনা সমালোচনা শুরু হয়েছিল, তার খোলাসা বা স্পষ্টীকরণ তুলে ধরার জন্য আমাদের এই মুহূর্তের এক্সক্লুসিভ ইন্টারভিউ ছিল আমাদের তিপ্রামথার যিনি সক্রিয় নেতৃত্ব রয়েছেন বা কর্মী রয়েছেন ডেভিড মুরাসিনের সাথে। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।